প্রিলিমিনারি পরীক্ষাটা দেওয়ার হয়তোবা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় পাবো লিখিত পরীক্ষার জন্য। সেই কারণে ব্যাংক জবে আমাদের প্রিলি এবং লিখিত একসাথে কম্বাইন্ড প্রিপারেশন নিতে হবে। তো আমাদের আজকের লাইভের টপিক কিন্তু ব্যাংক জব প্রিপারেশন আমরা কিভাবে নেব, কিভাবে আমরা প্রিলি এবং লিখিত একসাথে নেব, এই সামগ্রিক ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সবাইকে আমাদের আজকের লাইভে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আপনারা কারা যুক্ত হয়েছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, এটা আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ব্যাংক জব লাইভ ক্লাসটাতে। এবং আপনারা কিন্তু শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনেও এই লাইভ ক্লাসটা রেখে দিতে পারেন। তাহলে আপনি যখন অবসর সময়ে থাকবেন তখন ব্যাংক জবের প্রস্তুতির জন্য যেই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো সেগুলো আপনি আরেকবার দেখতে পাবেন। পাশাপাশি আজকে আমরা এই গত অফিসার ক্যাশ 31 তারিখে যে পরীক্ষাটা দিয়েছেন 31 জানুয়ারি, সেই পরীক্ষায় আসা কিছু ম্যাথ নিয়েও কিন্তু আমরা আজকে সলভ করব। সো আমাদের আজকের লাইভটা যারা দেখতে পাচ্ছেন তাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এবং কমেন্টে কিন্তু জানাতে পারেন যে আপনি আসলে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। তো আজকে আমাদের মূল টপিক প্রিলিমিনারি এবং লিখিতর কম্বাইন্ড প্রস্তুতি। এবং আগেও বলেছি যে কম্বাইন্ড প্রস্তুতি আসলে কেন, কারণটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পরপরই কিন্তু 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মাঝে আপনাকে লিখিত পরীক্ষায় বসতে হবে। এই কারণে আমাদের আসলে কম্বাইন্ড প্রস্তুতি আসলে খুব বেশি জরুরি। আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদেরকে কমেন্টে কিন্তু জানাতে পারেন। ইউটিউবে যারা আছেন, ইউটিউব কমিউনিটি, তারাও একটু কমেন্টে জানাতে পারেন। পাশাপাশি ফেসবুকে যারা যুক্ত হয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। একটু কমেন্টে লিখতে পারেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আপনি আসলে কোন জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা আজকে আলোচনা করব কেন ব্যাংক জবের প্রস্তুতি আসলে আমরা নিব এবং প্রস্তুতিটা আসলে কিভাবে নিব, এই সামগ্রিক বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন রাশেদুল, যুক্ত হয়েছেন জয়পুরহাট থেকে, সাদিয়া যুক্ত হয়েছেন বরিশাল থেকে। আপনাদেরকে আমাদের ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমাদের ক্লাসে আপনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছি। তো চলেন আমরা আজকের মূল আলোচনা শুরু করি। তো প্রথম ব্যাপার, কেন আমরা আসলে এই ব্যাংক জবের প্রস্তুতি নিব। আমরা তো বিসিএস এর প্রস্তুতিও নিতে পারি, আমরা চাইলে প্রাইমারি নিবন্ধনের প্রস্তুতি নিতে পারি। তো কেন আমরা আসলে ব্যাংক জবের প্রস্তুতি নিব, এবং আমরা আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আলোচনা করব, সেটা হচ্ছে আমরা কিভাবে কম্বাইন্ডলি ব্যাংক জব এবং বিসিএস এর প্রস্তুতি নিতে পারি। এই সামগ্রিক আলোচনা নিয়ে প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন শেষের কবিতা খুলনা থেকে, আমাদের সাথে শাপলা যুক্ত হয়েছেন খুলনা থেকে, তারপর হচ্ছে গাইবান্ধা থেকে যুক্ত হয়েছেন, তারপর হচ্ছে সজীব যুক্ত হয়েছেন। এবং যারা যুক্ত হয়েছেন আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করতে পারেন আমাদের আজকের ফলপ্রসূ আলোচনায়। তো চলেন আমরা দেখি যে আমরা ব্যাংক জব প্রস্তুতি আসলে কেন নিব। তো ব্যাংক জব প্রস্তুতি নেয়ার পেছনে মূল কারণ যেটা, সেটা হচ্ছে বিসিএস আমাদের কিন্তু দীর্ঘসূত্রিতা রয়েছে। যেমন 41তম বিসিএসে আমি আবেদন করেছিলাম 2019 সালে এবং 41তম বিসিএসে আমি যোগদান করেছি 2024 সালের 28 এপ্রিল, এবং 44তম বিসিএসে আমি আবেদন করেছিলাম 2021 সালের অক্টোবর বা নভেম্বর মাসে, এবং আমার 44তম বিসিএসে যোগদানের তারিখ হচ্ছে আগামী পরশু 9 ফেব্রুয়ারি। তো ব্যাংক জবে এরকম দীর্ঘসূত্রিতার ব্যাপারটা, বিসিএস এই দীর্ঘসূত্রিতার ব্যাপারটা আছে, কিন্তু ব্যাংক জবে কিন্তু এই দীর্ঘসূত্রিতার ব্যাপারটা নাই। আপনি 1 বছরের মাঝেই পরীক্ষা দিয়ে প্রিপারেশন নিয়ে চাকরিতে যোগদান করে ফেলতে পারবেন। এটা হচ্ছে প্রথম ফ্যাক্ট। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে। আপনার বন্ধুদেরকেও কিন্তু লাইভে একটু মেনশন দিয়ে রাখতে পারেন এবং আপনি লাইভটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। সেকেন্ড কারণ, যেই কারণে আমরা ব্যাংক জব প্রিপারেশন নিব, সেটা হচ্ছে বিসিএস এ আমাদেরকে 9টা সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে, প্রিলিমিনারিতে আমাদেরকে 10টা সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে, এবং প্রিলিমিনারি আমাদের 200 মার্কের দিতে হবে, লিখিত পরীক্ষায় আমাদেরকে 900 মার্কের পরীক্ষা দিতে হবে, এবং পাশাপাশি বিসিএস এর ক্ষেত্রে আমাদের 200 মার্কের ভাইবা দিতে হবে। কিন্তু ব্যাংক জবের ক্ষেত্রে ব্যাপারটা আসলে খুবই সহজ। আমাদের 100 মার্কের প্রিলি পরীক্ষা দিতে হবে এবং 200 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে এবং খুবই অল্প নাম্বারের ভাইবা পরীক্ষা দিতে হবে। আচ্ছা, সিলেট থেকে জিনাত মজুমদার যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
তো লিখিত নম্বর হচ্ছে এখানে 1100, আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের লিখিত নাম্বার হচ্ছে 200। তারপর হচ্ছে বিসিএস এর ক্ষেত্রে প্যানেল করা হয় না। বিসিএস এ যেমন 44তম বিসিএস এ 1490 জনকে সুপারিশ করা হয়েছে। তো এখানে কেউ যদি যোগদান না করে, ইনফ্যাক্ট আমার পার্সোনালি যোগদান করার সম্ভাবনা খুবই ক্ষীণ, হয়তো বা যোগদান করছি না আমি, তো প্যানেল করার সুযোগ নাই। আমি যদি যোগদান 44তম বিসিএস এ না করি তাহলে এই পদটা আসলে ফাঁকা যাবে, এই পদে আর কেউ নিয়োগ পাবে না। কিন্তু ব্যাংক জবের ক্ষেত্রে প্যানেল করা হবে। কেউ যদি যোগদান না করে তাহলে মেধাক্রমে যারা একটু পেছনে রয়েছে তাদের কাছ থেকে এই প্যানেল তৈরি করে এই পদটা ফিল আপ করা হবে। তো এই হচ্ছে আমাদের বিসিএস এবং ব্যাংকের একটা তুলনামূলক ব্যাপার। যদি সামারি করে বলি, আপনাদের যে কোনো কোয়েশ্চেন কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনার জব রিলেটেড, সেটা বিসিএস হোক, সেটা ব্যাংক হোক, যে কোনো প্রশ্ন, যে কোনো ডিফিকাল্টি আমাকে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তর দিব। তাহলে সামারি যদি করি, তাহলে যদি আমরা দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নিয়ে অনেক বেশি পার্সিভারেন্স বা অধ্যবসায় ধরে রাখতে পারি, তাহলে আমাদের জন্য হচ্ছে বিসিএস। আর যদি অল্প সময়ে আমরা একটা চাকরি পেতে চাই এবং চাকরি পাওয়ার পরে চাইলে আমরা বিসিএস এর প্রস্তুতি নিতে পারি, বাট দ্রুততম সময়ের মাঝে 9ম গ্রেডের অথবা 10ম গ্রেডের একটা চাকরির প্রয়োজন হয়, তাহলে কিন্তু ব্যাংক আমাদের জন্য স্বল্পতম সময়ে এবং কম প্রস্তুতিতে যোগদান করার জন্য ব্যাংক হচ্ছে বেস্ট অপশন। আচ্ছা, ওকে। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা বিসিএস এবং ব্যাংকে একই রকম, আমাদের 4 বছর মেয়াদী অনার্স পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে হবে, এটা হচ্ছে প্রধান ব্যাপার। এবং আমাদের 2য় শ্রেণী পেতে হবে। 3টা পরীক্ষায় এসএসসি এইচএসসি সব মিলে 2য় শ্রেণীর সমতুল্য হলেই হবে। তাহলে আমাদের 4 বছর মেয়াদী অনার্সটা জরুরি। আচ্ছা, তারপর হচ্ছে পরীক্ষা পদ্ধতির তুলনা যদি আমরা একটু দেখি, অলরেডি আমি বলে ফেলেছি, বিসিএস এ আমাদের 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে 10টা সাবজেক্টের উপর, আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে 5টা সাবজেক্টের উপর। তাহলে আমাদের প্রস্তুতি আসলে অনেকখানি কম প্রয়োজন হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে বিসিএস এ পদের সংখ্যা অ্যারাউন্ড 2000-এর মতো পদ থাকে। অ্যারাউন্ড, যদি আমি অ্যাভারেজ বলি, প্রতিটা বিসিএস এ 2000-এর মতো পদ থাকে। তবে আপনার জন্য কিন্তু 2000 পদ না, আপনার জন্য জেনারেল ক্যাডারের হয়তো বা 400 থেকে 500, আমি অ্যাভারেজ 500 ধরি। তাহলে এই 500 পদ হচ্ছে সবার জন্য, জেনারেল ক্যাডারের 500 পদ সবার জন্য। আর টেকনিক্যাল ক্যাডারে আপনার সাবজেক্টে টেকনিক্যাল ক্যাডার যদি না থাকে, তাহলে দেখা যাচ্ছে সার্কুলারের 2000 পোস্ট, বাট আপনার জন্য কিন্তু পোস্ট হচ্ছে 500। আর যদি টেকনিক্যাল ক্যাডার আপনার থাকে, আপনার ক্যাডারে টেকনিক্যালে হয়তো বা 10, 15, 20 এরকম পদ থাকতে পারে। তাহলে আপনি কিন্তু আসলে 500, 10, 15, 20 বা সর্বোচ্চ 550 পদের জন্য আপনি ফাইট করবেন। কিন্তু ব্যাংকে আবার এই ব্যাপারটা নাই। ব্যাংকে প্রতি বছর দেখবেন 3500 থেকে 7000 পর্যন্ত সার্কুলার হয়। 2021 সাল ভিত্তিক যে সার্কুলার হয়েছিল, সেখানে টোটাল পদ ছিল 7000। আর ন্যূনতম যদি সার্কুলার হয়, প্রতি বছর আসলে সার্কুলার হয় অন্তত 3500 পদের জন্য। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু পদের সংখ্যা অনেক বেশি, যেটা বিসিএস এর ক্ষেত্রে পদের সংখ্যা অনেক কম। তারপর হচ্ছে লিখিত পরীক্ষায় আমাদের বিসিএস এর ক্ষেত্রে 900 মার্কের লিখিত পরীক্ষা দিতে হয়, আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের 200 মার্কের লিখিত পরীক্ষা দিলেই হয়। 900 মার্কের সাধারণ লিখিত পরীক্ষা দিতে হয়, আর 200 মার্কের নিজের সাবজেক্টের উপর লিখিত পরীক্ষা দিতে হয়। তারপর হচ্ছে ভাইবাতে বিসিএস এ 200 মার্ক থাকে, আর ব্যাংকে খুবই অল্প থাকে, সেটা হচ্ছে অনলি 25। তাহলে বিসিএস এর ক্ষেত্রে আমাদের 1500 নম্বরের প্রিপারেশন নিতে হয়, যেখানে ব্যাংকের ক্ষেত্রে আমাদের অনলি 325 নম্বরের প্রিপারেশন নিতে হয়। আচ্ছা, লাভলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। শেষের কবিতা বলেছেন ব্যাংকের জন্য কি কি বই এবং কি কি টপিক পড়তে হবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমি 3 মাস প্রিপারেশন নিতে চাই ব্যাংকের জন্য, 3 মাসে কি সম্ভব? আচ্ছা, আপনি যদি ইংরেজি এবং ম্যাথে ভালো হন, তাহলে অবশ্যই 3 মাস বা 2 মাস বা 2.5 মাসও সম্ভব। আর যদি ইংরেজি এবং ম্যাথে কিছুটা দুর্বলতা থাকে, তাহলে আমাদের 6 মাসের একটা নিবিড় প্রস্তুতি প্রয়োজন। 6 মাস যদি আমরা একটু মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে পারি, তাহলে ব্যাংক জবের প্রস্তুতি কমপ্লিট করা সম্ভব এবং খুব ভালোভাবে সম্ভব। তো এটা ডিপেন্ড করবে যে আপনার ম্যাথ এবং ইংরেজিতে প্রস্তুতি কতটুকু। আচ্ছা, ওকে, আশা করি শেষের কবিতা আপনি উত্তর পেয়েছেন।
এখন আমরা চলে যাই আমাদের যেই চলমান ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে লাইভ ব্যাচ 5। এই ব্যাচে ভর্তি চলছে। আমাদের সাধারণ ফি হচ্ছে 5,000 টাকা, তবে এই ভাষার মাস উপলক্ষে 52% ডিসকাউন্টে আপনি 2400 টাকায় ভর্তি হতে পারবেন। বর্তমানে এই ব্যাচটা রানিং, যেখানে 2400 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, সাবজেক্ট কি ফিক্সড লাগে ব্যাংকে? না, যে কোনো সাবজেক্টে আপনি পড়াশোনা করে ব্যাংক জবের প্রস্তুতি নিতে পারবেন এবং ব্যাংক জবের পরীক্ষা দিতে পারবেন। যে কোনো সাবজেক্টে, আপনি সায়েন্স ডিপার্টমেন্টের হন বা আর্টসের হন বা আপনি বিজনেস ফ্যাকাল্টির হন, সেটা আসলে কোনো ব্যাপার না। আপনার 4 বছর মেয়াদি অনার্স থাকলেই হবে। মানবিক থেকে, হ্যাঁ অবশ্যই, কোন ডিপার্টমেন্টে আপনি পড়াশোনা করছেন সেটা কোনো ফ্যাক্ট না। তারপর হচ্ছে মেঘ পড়ি বলেছেন ব্যাংকের ম্যাথ কি ইংরেজিতে? হ্যাঁ, ব্যাংকের প্রিলিমিনারি ম্যাথ হচ্ছে ইংরেজিতে হয়, আর লিখিত পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রেই আসলে ম্যাথ ইংরেজিতে হয়। মাঝে মাঝে লিখিত পরীক্ষায় ম্যাথ কিন্তু বাংলাতেও হয়, কিন্তু প্রিলিমিনারিতে সবসময় ম্যাথ ইংরেজিতে হয়। এবং আমরা 31 জানুয়ারি অনুষ্ঠিত পরীক্ষার কিছু ম্যাথ দেখব। 31 জানুয়ারি 2026 তারিখে অফিসার ক্যাশের যে পরীক্ষাটা হয়েছিল, সেই কিছু ম্যাথও আমরা দেখব, এবং সেখানে আমরা দেখব যে ব্যাংক জব ম্যাথ আসলে কিভাবে করতে হবে, কোন টেকনিকে আমাদের সলভ করতে হবে, সেটাও আমরা দেখব। তারপর আপনাদের যদি দেখি, আচ্ছা 6 মাসে কি লিখিত প্রস্তুতি সম্ভব? অবশ্যই সম্ভব। 6 মাসে প্রিলি এবং লিখিত কম্বাইন্ড প্রিপারেশন খুব ভালোভাবে সম্ভব, যদি আপনি 6টা মাস একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। যদি 6 মাস আপনি 5 ঘন্টা করে নিয়মিত পড়তে পারেন, তাহলে ব্যাংক জবের আসলে কোনো কিছুই বাকি থাকবে না। যদি আপনি, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে, অন অ্যান অ্যাভারেজ একজন স্টুডেন্ট, অ্যাভারেজ স্টুডেন্ট যে সে যদি 6 মাস 5 ঘন্টা করে প্রতিদিন পড়াশোনা করে, তাহলে ব্যাংক জবের কমপ্লিট প্রস্তুতি নেওয়া সম্ভব। আচ্ছা, বিসিএস এবং ব্যাংকের প্রস্তুতির মাঝে যে পার্থক্য এবং ব্যাংকের যে অপরচুনিটি, সেটা যদি আমি একটু দেখাই, তো ব্যাংক জবের ক্ষেত্রে আপনি বছরে আসলে 7 বার পরীক্ষা দিতে পারবেন। যারা ব্যাংক জবের প্রস্তুতি নেয় তাদের প্রথম টার্গেট থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি। তারপর যদি বাংলাদেশ ব্যাংকের এডি আসলে কোনো কারণে মিস হয়ে যায়, কারণ বাংলাদেশ ব্যাংকের এডিতে গড়ে আসলে প্রতি বছর 200 জন করে নেওয়া হয়। আর তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট থাকে বাংলাদেশ ব্যাংকের ডিএডি, অর্থাৎ উপসহকারী প্রকৌশলী। সেটা জেনারেল এবং ক্যাশ, এই 2 ধরনের পদে নিয়োগ হয়। উপসহকারী পরিচালক ক্যাশ এবং উপসহকারী পরিচালক জেনারেল, এই 2টা পদে সার্কুলার হয়ে থাকে। তারপরে আমরা কম্বাইন্ড ব্যাংকের প্রস্তুতি নিতে পারি। কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার, কম্বাইন্ড ব্যাংকের অফিসার ক্যাশ এবং কম্বাইন্ড ব্যাংকের অফিসার জেনারেল, এই 3 ধরনের পদে আপনি পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি জনতা ব্যাংকের আরসি পরীক্ষাটা বর্তমান সময়ে হচ্ছে এবং প্রতি বছরই জনতা ব্যাংকের আরসি সার্কুলার আসতেছে। তাহলে আমরা সরকারি ব্যাংকে কিন্তু এই 7 ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো, 7 ধরনের পরীক্ষায় আমরা আবেদন করতে পারবো সরকারি ব্যাংকের জন্য। আর এছাড়া প্রাইভেট ব্যাংকগুলোতে আমরা প্রবেশনারি অফিসার, তারপরে হচ্ছে এমটিও, ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার, এই পদগুলোতেও কিন্তু পরীক্ষা দিতে পারবো এই একই প্রস্তুতির মাধ্যমে। তো এখানে আমরা বাংলাদেশ ব্যাংকের যে এডি বা সহকারী পরিচালক, এই পদটা 9ম গ্রেডের, এবং সিনিয়র অফিসার, এই পদটা 9ম গ্রেডের। তাছাড়া উপসহকারী পরিচালক জেনারেল বা উপসহকারী পরিচালক ক্যাশ বা অফিসার জেনারেল, অফিসার ক্যাশ, জনতা ব্যাংকের আরসি, এই পদগুলো হচ্ছে 10ম গ্রেডের। তাহলে 9ম বা 10ম গ্রেডের কর্মকর্তা হওয়ার জন্য সবচেয়ে কম প্রস্তুতি বলবো না, সবচেয়ে কম ইফোর্টে কমপ্লিট প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করার জন্য ব্যাংক অনেক বেশি কনভিনিয়েন্ট একটা উপায়, এবং অল্প সময়ে চাকরি পাওয়ার জন্য। ওকে, তারপর হচ্ছে এক কোর্সে কি লিখিত এবং প্রিলি হবে? হ্যাঁ, এখানে যে কোর্সটা অফার করা হচ্ছে আপনাদের, এই কোর্সে লিখিত এবং প্রিলি কম্বাইন্ড একটা কোর্স অফার করা হচ্ছে। আর ব্যাংকের জন্য আপনি কম্বাইন্ড প্রিপারেশন ছাড়া কোনো অপশনই নাই, কারণ আপনি প্রিলি পাস করার পরে লিখিত পরীক্ষায় প্রস্তুতির জন্য কিন্তু কোনো সময় আসলে আপনি পাবেন না। আপনাকে ইমিডিয়েটলি লিখিত পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে। ওকে, আপনাদের অন্য যে কোনো প্রশ্নও কিন্তু করতে পারেন, টপিক ওয়াইজ প্রশ্নও কিন্তু করতে পারেন। আপনাদের প্রশ্ন দেওয়ার জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। তো আবেদনের যোগ্যতা আসলে খুবই সহজ। আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 4 বছর মেয়াদি অনার্স যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটা আপনাকে
রাখতে হবে। আর কেউ যদি পাস কোর্স করে থাকেন তার কিন্তু সাথে মাস্টার্স দরকার হবে, অর্থাৎ 4 বছর আপনার এইচএসসির পরে 4 বছর পড়াশোনা থাকতে হবে। তারপরে হচ্ছে 2টা প্রথম শ্রেণী থাকতে হবে সিনিয়র অফিসারের জন্য, আর একটা প্রথম শ্রেণী হলেই হবে অফিসার জেনারেল বা অফিসার ক্যাশের জন্য। তৃতীয় বিভাগ আসলে গ্রহণযোগ্য না। ওকে, ওয়ালাইকুম আসসালাম, নীল নদীকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। ওকে, তারপর চলেন আমরা দেখি। আচ্ছা, প্রস্তুতি আসলে 6 মাসের প্রস্তুতি দরকার। যাদের ইংরেজি এবং ম্যাথ ভালো তারা এর চেয়ে কম সময়ে প্রস্তুতি নিতে পারেন। আর প্রস্তুতির কঠিন ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইংরেজি এবং গণিতে আমাদেরকে আসলে এক্সপার্ট হতে হবে। আর লিখিত পরীক্ষায় যদি আমরা বলি, লিখিত পরীক্ষায় 200 নাম্বারের যে লিখিত পরীক্ষা হয় সেখানে 105 থেকে 110 নাম্বারই থাকবে হচ্ছে ইংরেজিতে। তাহলে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংটা আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালো হতে হবে। ওকে, তারপরে হচ্ছে সানজিদা বলছেন সিএসসি স্টুডেন্টদের ব্যাংক জব কতটা ইফেক্টিভ ক্যারিয়ার পার্সপেক্টিভ সাজেশন দিবেন? হ্যাঁ, ডেফিনেটলি যারা সিএসসি স্টুডেন্ট তাদের জন্য। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছে, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট কি লাগে? না, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে না হৃদিতা পল, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট লাগবে না। আর সিএসসি স্টুডেন্টদের জন্য আমরা একটু আগে যে পদগুলো দেখেছি, সিএসসি স্টুডেন্টদের জন্য আরও এক্সট্রা পদ আছে। যেমন সিএসসি স্টুডেন্টদের জন্য সিনিয়র অফিসার আইটি, অফিসার আইটি, তারপরে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি আইটি বা আইসিটি, এই পদগুলোতে আপনি আবেদন করতে পারবেন। আর জেনারেল যে পদ, সেইটাই আপনি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন সেটা আসলে ব্যাপার না, আপনি যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করলেও আপনি আবেদন করতে পারবেন। আর সিএসসি হলে আপনি আইসিটি সেক্টরটাই এক্সট্রা বেনিফিট পাবেন, আপনি আরও বেশি পদে আবেদন করতে পারবেন এবং সেখানে কম্পিটিশন ডেফিনেটলি কম। যখনই আপনি এক্সপার্টাইজ কোনো সাবজেক্টে চলে যাবেন তখন কম্পিটিশন শুধু আপনাদের মাঝে। এই আচ্ছা, এখন সাউন্ডের কি অবস্থা একটু বলবেন কমেন্টে, এখন সাউন্ড কেমন পাচ্ছেন? আচ্ছা, এখন সাউন্ড পাওয়া যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তো ব্যাংক জবের ক্ষেত্রে যেটা হয় যে আপনি আপনার বাড়ির কাছেই পোস্টিং পাওয়ার কথা, বাড়ি বলতে স্থায়ী ঠিকানার কাছাকাছি, এটা একটা সুবিধা। আচ্ছা, এখন ঠিক আছে, আমাদেরকে সুমনা হাওলাদার বলেছেন। আচ্ছা, তার মানে আমরা সাউন্ডের প্রবলেম সলভ করতে পেরেছি। আচ্ছা, তাহলে পোস্টিং নিয়ে যে প্রশ্নটা ছিল, কম্বাইন্ড ব্যাংকের ক্ষেত্রে আসলে পোস্টিংটা আপনার বাড়ির কাছাকাছি দেওয়া হয় যাতে আপনি খুব ভালোভাবে আপনার কাজটা পালন করতে পারেন, ফান্ড আনার ক্ষেত্রে এবং ফান্ড ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে, লোন দেওয়ার ক্ষেত্রে। ওকে, তো আপনাদের ব্যাংক জব রিলেটেড আরও যে কোনো কোয়েশ্চেন কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। ফেসবুক এবং ইউটিউব 2টা কমিউনিটি, আপনারা কিন্তু আরও কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, তাহলে প্রিলি রেজাল্টের পরপরই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, আমরা জানি এটা, এবং সেই কারণে আমাদের কম্বাইন্ড প্রিপারেশন নিতে হয়। তারপর হচ্ছে প্রতিযোগিতা ডেফিনেটলি অনেক বেশি, +- 2 লাখ,
তো এটা কিন্তু বিসিএস এর তুলনায় অনেক কম। যারা 50তম বিসিএস দিয়েছেন সেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 2,90,000, আর আমরা যখন 41তম বিসিএস দিয়েছিলাম তখন পরীক্ষার্থী ছিল 5,60,000। কিন্তু ব্যাংকে সেই তুলনামূলকভাবে প্রিপারেশনটা, যেহেতু প্রিপারেশনের ক্ষেত্রে ইংরেজি এবং গণিতের ইম্প্যাক্ট অনেক বেশি, সেই কারণে অনেকেই ভয়ে এই পরীক্ষায় আসলে আবেদন করে না, ব্যাংক জব প্রিপারেশন নেওয়াটাকে ভীতি মনে করে, সেই কারণে অনেকেই এই আবেদনটা করে না। বাট আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি, যদি আপনি 6টা মাস মনোযোগ দিয়ে পড়াশোনা করেন তাহলে ইংরেজির দক্ষতা, গণিতের দক্ষতা অর্জন করা খুব কঠিন আসলে কিছু না। এবং অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশনের জন্য আপনার ইংরেজি এবং গণিতের দক্ষতা কাজে লাগবে। আপনি বিসিএস দিলেও ইংরেজি এবং গণিতের দক্ষতা অনেক বেশি কাজে লাগবে, এবং অন্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা ইফেক্টিভ। আচ্ছা, লিখিত পরীক্ষার যে চ্যালেঞ্জ, লিখিত পরীক্ষায় আপনারা জানেন যে 200 মার্কের একটা লিখিত পরীক্ষা আমাদের দিতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সময় থাকে 2 ঘন্টা। এই 2 ঘন্টার মাঝে আপনাকে একটা বাংলা ফোকাস রাইটিং লিখতে হবে, একটা ইংরেজি ফোকাস রাইটিং লিখতে হবে, একটা আর্গুমেন্ট রাইটিং লিখতে হবে, আপনাকে ট্রান্সলেশন করতে হবে, একটা প্যাসেজ কম্প্রিহেনশন থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে হচ্ছে আপনাকে 5টা ম্যাথ করতে হবে, এবং আপনাকে 15টা জিকের কোশ্চেনের উত্তর দিতে হবে। জিকের কোশ্চেনের উত্তর ছোট ছোট হবে। তো এত কিছু করতে হবে আমাদেরকে 2 ঘন্টায়। তো এইটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। আমাদের দক্ষতা এই কারণেই দরকার, 6টা মাস আমাদের নিজেদেরকে রেডি করার জন্য দরকার হয়, যাতে আমরা এই 200 নম্বরের উত্তর 2 ঘন্টা সময়ে সঠিকভাবে দিয়ে আসতে পারি। এই জন্য নিজেকে প্রিপেয়ার করতে হয়। হাতে সময় কম থাকে, কারণ ব্যাংকের পুরো প্রসেসটা 1 বছরের মধ্যে হয়ে যায়। সো আপনি হাতে সময় কম পাবেন। সার্কুলার থেকে শুরু করে জয়েনিং পর্যন্ত 1 বছরের মাঝেই হয়ে যায়। এটা যেমন একদিক থেকে অপরচুনিটি, আরেক দিক থেকে কিন্তু চ্যালেঞ্জ, নিজেকে প্রিপেয়ার করার ক্ষেত্রে চ্যালেঞ্জ। আচ্ছা, জব থেকে ওকে, তারপরে হচ্ছে ইংরেজিতে দুর্বলতা, এটা ডেফিনেটলি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে হবে আমাদের। ফিক্সড কোনো কাটমার্ক থাকে না, এটাও একটা চ্যালেঞ্জ। বিসিএস এর ক্ষেত্রে যেমন লিখিত পরীক্ষার ক্ষেত্রে 50% মার্ক হচ্ছে ফিক্সড কাটমার্ক, বাট এখানে লিখিত পরীক্ষায় কোনো ফিক্সড কাটমার্ক নাই। ওরা ভাইবা কতজনকে দেয়াবে এই ব্যাপারটার উপরে ডিপেন্ড করে ওনারা কাটমার্কটাকে সেট করে থাকেন। তো পরীক্ষা পদ্ধতি এটা আপনি দেখতে পাচ্ছেন যে প্রিলিমিনারি 100, লিখিত পরীক্ষায় 200 এবং ভাইবায় 25। আর পরীক্ষা কে নিবে, আমরা কিন্তু 2021 থেকে 2024 সাল পর্যন্ত দেখছি যে পরীক্ষাটা বিআইবিএমই নিত, বাট 2025 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো পরীক্ষা বিআইবিএম নিচ্ছে, কোনো পরীক্ষা আইবিএ নিচ্ছে, কোনো পরীক্ষা এফবিএস নিচ্ছে, কোনো পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি নিচ্ছে, কোনো পরীক্ষা সিটিআই নিচ্ছে। তাহলে ডিফারেন্ট ফ্যাকাল্টি যারা টেন্ডারে উত্তীর্ণ হচ্ছে তারাই পরীক্ষাটা নিচ্ছে। তো এই কারণে আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন এখন দরকার। আগে যেমন আমরা ফ্যাকাল্টি ওয়াইজ প্রিপারেশন নিতে পারতাম, এখন আমাদের সেই ফ্যাকাল্টি ওয়াইজ প্রিপারেশন নেওয়ার আসলে সুযোগটা নাই। আমাদের সামগ্রিক একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, আপনাদের যদি কমেন্ট দেখি, বাংলা ছাত্রদের জন্য কি খুব কঠিন হবে ইংরেজি এবং গণিতের প্রস্তুতি? রিমা বলেছেন বাংলার স্টুডেন্ট হলেও আপনার জন্য কিন্তু ইংরেজিটা সহজ হবে। আপনি বাংলার স্টুডেন্ট, আপনি গুছিয়ে লিখতে পারেন, আপনার জন্য ইংরেজিতে এটা কনভার্ট করা খুব বেশি আসলে কঠিন হওয়ার কথা না। আর আপনি আবার, আমি সেম কথা রিপিট করতেছি, যদি আপনি 6টা মাস একটু মনোযোগ দিয়ে প্রিপারেশন নেন তাহলে এই প্রিপারেশন নেওয়া খুব বেশি কঠিন কিছু না। আর আমরা তার প্রুফ দেখব, কিছু ম্যাথ আমরা দেখব, ম্যাথগুলো ইংরেজিতে থাকবে। সো ম্যাথ করার সময় কিন্তু আমাদের অ্যাট দ্য সেম টাইম ইংরেজির একটা প্রিপারেশন টেকনিক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। আচ্ছা, প্রিলিমিনারি পরীক্ষা যখন আমরা দিব তখন আমাদের বাংলায় 25টা এমসিকিউ থাকবে, ইংরেজিতে 25টা থাকবে, ম্যাথে 20টা থাকবে, জিকেতে 20টা থাকবে, এবং আইসিটিতে 10টা মার্ক থাকবে বা 10টা কোয়েশ্চেন থাকবে। এই হচ্ছে আমাদের প্রিলিমিনারির জন্য 100 মার্কের ডিস্ট্রিবিউশন। আমাদের এই 5টা সাবজেক্টের প্রিপারেশন নিতে হবে। তো এর মাঝে আমরা যদি একটু দেখি যে আইসিটির প্রিপারেশন কিন্তু বিসিএস এবং ব্যাংকের জন্য সেম প্রিপারেশন। ম্যাথের জন্য ব্যাংক জবের ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথের ক্ষেত্রে বিসিএস এর চেয়েও আরেকটু
কঠিন প্রিপারেশন নিতে হয়। ইংরেজির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে বিসিএস এর চেয়েও আরেকটু কঠিন প্রিপারেশন আমাদের নিতে হয়। আর জিকের ক্ষেত্রে ব্যাংক জব এর ক্ষেত্রে আমরা যেটা দেখব যে বিসিএস এর চেয়ে আরো অনেক সহজ প্রিপারেশন নিতে হয়। বাংলার ক্ষেত্রেও কম্পারেটিভলি বিসিএস এর চেয়ে সহজ প্রিপারেশন নিতে হয়। এই হচ্ছে আমাদের এমসিকিউ এর মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, হ্যাঁ, সুমনা, ওয়ালাইকুম আসসালাম। আর লিখিত মার্ক ডিস্ট্রিবিউশন যদি বলি, আমাদের ইংরেজি যে ফোকাস রাইটিংটা থাকে সেটাতে মার্কস থাকে হচ্ছে 35। আমাদের বাংলায় একটা ফোকাস রাইটিং লিখতে হবে, সেখানেও মার্কস থাকে হচ্ছে 35। তারপরে হচ্ছে জেনারেল নলেজ, এখানে 15টা কোয়েশ্চেন থাকে, এক কথায় উত্তর লিখতে হয়, সেখানে নম্বর থাকে হচ্ছে 30। তারপর হচ্ছে ইংরেজি কম্প্রিহেনশন, এখানে মার্কস থাকে হচ্ছে 30। একটা কম্প্রিহেনশন থাকে, সেখান থেকে আমাদের উত্তর দিতে হয় এবং এখানে অনেক বেশি ট্যাক্টফুল হইতে হয়। আদারওয়াইজ আমাদের হয়তো 5 থেকে 7 মিনিট 10 মিনিট লেগে যাবে পুরো কম্প্রিহেনশনটা পড়তে। সো এখানে আমাদের ট্যাক্টফুলি এটাকে ডিল করতে হবে। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স, এটা এসএসসি লেভেলের ম্যাথসই আসে, এখানে 25 থেকে 30 নাম্বার থাকে। ম্যাথ থাকে 5টা, যদি 5 নাম্বার করে থাকে তখন মার্ক হয় 25, আর যদি 6 নাম্বার করে থাকে তখন মার্ক হয় 30। এরপর হচ্ছে ট্রান্সলেশন থাকে ইংরেজি টু বাংলা, এখানে মার্কস থাকে হচ্ছে 10, এবং আর্গুমেন্ট রাইটিং এখানে মার্কস থাকে হচ্ছে 30। এই টোটাল আমাদের 200 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে কি কি বই পড়তে হবে। হ্যাঁ, বই নিয়ে আমরা আলোচনা করব। তো কি কি বই পড়তে হবে, তো এই ক্ষেত্রে আসলে আমরা যে ব্যাপারটা ফলো করব সেটা হলো, আপনি যদি বিদ্যাবাড়ি থেকে আপনাকে যেই বুকলেট প্রোভাইড করা হবে সেটা যদি মনোযোগ দিয়ে পড়েন এবং ক্লাসে যেই স্লাইডগুলো সলভ করা হবে সেইটা যদি আপনি মোটামুটি প্রিপারেশন নেন, ক্লাসে টিচার যেগুলো পড়াবে এবং আপনাকে যেই বুকলেট দেওয়া হবে, আপনাকে যে লেকচার শিট দেওয়া হবে, এইটুকু যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে আপনি আসলে কোথাও আটকাবেন না। এমনভাবেই ম্যাটেরিয়ালসগুলো তৈরি করা হয়েছে, যেই ম্যাটেরিয়ালস পড়লে আপনি আসলে কোয়েশ্চেন বিআইবিএম করুক বা আইবিএ করুক বা কোয়েশ্চেন এফবিএস করুক বা আর্টস ফ্যাকাল্টি করুক, তো যেই ফ্যাকাল্টি করুক না কেন, কমপ্লিট প্রিপারেশন আসলে আপনার হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের সময় জ্ঞান কাজে লাগাতে হবে। আপনি ম্যাথ খুব ভালো পারেন, কিন্তু এক্সাম হলে কিন্তু আপনাকে এইটুকু বুঝতে হবে যে কোন ম্যাথটা আপনি করবেন, কোন ম্যাথটা আপনি ছেড়ে দিবেন। আপনি হয়তো বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা যৌগিক সুদ ভালো পারেন, কিন্তু সেখানে আপনাকে অনেক বড় একটা গুণ করতে হবে। তো আপনি পারলেই যে এই কোশ্চেন আনসার করবেন, ব্যাপারটা এরকম না। 100 মার্কের মাঝে প্রিলিমিনারি পরীক্ষায় যে 100 নাম্বার থাকে, সেখানে কিন্তু আপনাকে 100ই পেতে হবে এমন না। আমরা যদি একটু অ্যানালাইসিস করি, কাট মার্ক কখনোই 65, 66 বা 67-র উপরে যায় না, আবার কাট মার্ক কখনো 47, 48-এর নিচেও নামে না। যদি আমরা 23 সালে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের এডি যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কাটমার্ক 50-এর নিচে ছিল। আবার জনতা ব্যাংকের আরসির পরীক্ষা কিন্তু কাটমার্ক হয়তো বা 65, 66 পর্যন্ত উঠেছিল। সো যদি কাটমার্ক 70-ও হয়, আপনি কিন্তু 30টা কোয়েশ্চেন ছেড়ে দিতে পারতেছেন। সো আপনি কোন প্রশ্নটা উত্তর দিবেন এবং কোনটা ছেড়ে দিবেন, এই ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের সময় জ্ঞানটা ভালো রাখতে হবে। আপনি একটা টপিক সম্পর্কে অনেক বেশি জানেন, কিন্তু আপনি যদি ফোকাস রাইটিং কমন পড়ে গেছে, বাট আপনি যদি অনেক বেশি লিখতে চান, তাহলে কিন্তু আপনি আসলে অন্য কোয়েশ্চেন ছেড়ে দিতে হবে। সো সময় জ্ঞান খুব বেশি ইম্পর্ট্যান্ট। তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, এই ব্যাপারটাও ইম্পর্ট্যান্ট, কারণ কোনটা ছাড়বেন এবং কোনটা করবেন, এই ব্যাপারটা আপনাকে ফলো করার জন্য তাৎক্ষণিক বুদ্ধি আসলে খুব জরুরি। এবং এই ব্যাপারগুলো রপ্ত করার জন্য কিন্তু আপনাকে 6টা মাসের একটা নিবিড় প্রস্তুতি দরকার হবে। সার্বক্ষণিক মনোযোগ এবং মনোবল রাখা খুব জরুরি। আপনি দেখবেন, আপনি যখন কোনো জায়গায় মডেল টেস্ট দিচ্ছেন বা বাসায় একা বসে মডেল টেস্টের বই কিনে যখন মডেল টেস্ট দিচ্ছেন, তখন আপনি যত নাম্বার পাচ্ছেন, এক্সাম হলে বসে কিন্তু আপনি তার চেয়ে কম নাম্বার পাচ্ছেন। এটার কারণ হচ্ছে আমাদের কনফিডেন্স, মনোবলের অভাব। সো এবং নার্ভাসনেস, আমরা যদি আমাদের নার্ভাসনেস কমায় নিয়ে আসতে পারি, কনফিডেন্স যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অটোমেটিক এক্সাম হলে 4 থেকে 5 মার্ক বেশি ক্যারি করতে পারবো। আমরা যদি নার্ভাস না হয়ে যাই, তখন আমার মাথা খুব ভালো কাজ করবে এবং 4 থেকে 5 মার্ক আমরা অটোমেটিক বেশি ক্যারি করতে পারবো।
আচ্ছা, আগেই বলেছি যে ইংরেজি এবং গণিতে অনেক বেশি এমফাসাইজ করতে হবে, এবং সেটাই কিন্তু আসলে কি টু জব। আমরা জবের প্রস্তুতির জন্য ইংরেজি এবং গণিতে ভালো করার কোনো বিকল্প নাই, আমরা যেই জবের জন্যই প্রস্তুতি নেই না কেন। আচ্ছা, তারপরে যদি আমরা চলে আসি রিটার্ন প্রিপারেশনের ক্ষেত্রে, আমাদের রাইটিং টেকনিকটার উপরে জোর দিতে হবে। একই মনোভাব প্রকাশ করতেছে, একই সেন্টেন্স আমি কিন্তু কয়েকভাবে লিখতে পারি। সো আমরা স্মার্ট ওয়েতে কিভাবে লিখতে পারি এই ব্যাপারটার উপরে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। ফোকাস রাইটিং সবাই কিন্তু একই ফোকাসে এমন কোনো টপিক দেয় না যেই টপিক সম্পর্কে আমাদের আসলে আইডিয়া নাই, আমাদেরকে আসলে কমন টপিকে দেয়া হয়, বাট আমি কি করে উপস্থাপন করব এই ব্যাপারগুলো অনেক বেশি জরুরি, এবং আমার শব্দ চয়ন এবং আমার সেন্টেন্সের যে স্ট্রাকচার এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো যদি আমাদের সেন্টেন্স স্ট্রাকচার সুন্দর হয় এবং যদি আমাদের ভোকাবুলারি চয়েস যদি সুন্দর হয়, তাহলে কিন্তু আমরা এই রাইটিং পার্টটাতে অনেক বেশি ভালো করতে পারবো। আর তথ্য ইনফরমেশন এটা হচ্ছে অর্নামেন্ট, আমরা যত বেশি তথ্য ইনফরমেশন দিতে পারবো তত ভালো, কিন্তু শুধু যদি তথ্য এবং ডাটা চার্ট এগুলো দিয়ে যদি আমরা খাতাটাকে জ্যাম করে ফেলি এবং আমার যদি লেখা কম থাকে, তাহলে কিন্তু আমরা খুব ভালো মার্ক ফোকাস রাইটিং বা আর্গুমেন্টেটিভ রাইটিংয়ে ক্যারি করতে পারবো না। কারণ ফোকাস রাইটিং বা আর্গুমেন্টেটিভ রাইটিং এটা কিন্তু আসলে জিকে না। তো জিকেতে আসলে ওরা ডেটা চাচ্ছে, বাট ফোকাস রাইটিং এবং আর্গুমেন্টেটিভ রাইটিংয়ে ওরা চাচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ স্কিল। পাশাপাশি ডেটা চার্ট এগুলো হচ্ছে মূলত অর্নামেন্ট। আমার যদি লেখার স্কিল ভালো থাকে, আমি যদি সেটা শো করতে পারি, পাশাপাশি যদি আমার ডেটা থাকে, সেটা অর্নামেন্ট হিসাবে অনেক বেশি মার্ক ক্যারি করতে হেল্প করবে। সো এগুলো আমরা মূল ক্লাসে অনেক বেশি ডিটেলস আলোচনা করব। আর আপনাদের কাছ থেকে আসলে আশা করছি, প্রশ্ন আশা করছি, ঠিক আছে, প্রশ্ন আশা করছি। আর ম্যাথের জন্য ভালো বই কোনটা হবে? ম্যাথের জন্য বাজারে সব পাবলিকেশনের বই ভালো, কিন্তু সেই ভালো বইগুলো থেকে সবচেয়ে ভালো পার্টগুলোকে একসাথে করে বিদ্যাবাড়ি লেকচার শিট তৈরি করেছে, যাতে আপনি অল্প প্রিপারেশনে ভালো আউটপুট ক্যারি করতে পারেন। আচ্ছা, এখন আমরা ম্যাথের একটা প্রস্তুতি কিভাবে নিতে হবে, কি টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এই ব্যাপারটা আমরা এখন দেখব। এবং সবচেয়ে সাম্প্রতিক সময়ে যে পরীক্ষাটা হয়েছে অফিসার ক্যাশ 31 জানুয়ারি 2026 সালে, সেখান থেকে কিছু প্রশ্ন এখানে নেওয়া হয়েছে। তো চলেন আমরা দেখি ব্যাংক জবে আসলে কেমন ম্যাথ আসে। আর যারা আমরা উত্তরটা করতে পারবো তারা কিন্তু কমেন্টে উত্তরটা দিয়ে দিব, যারা আমরা আনসার করতে পারবো তারা আনসার দিয়ে দিব। দেখি এই ম্যাথটা কে কে অলরেডি পারেন, আর যারা পারেন না তারা আমার সাথে ক্যারি করবেন। চলেন আমরা দেখি। প্রথম প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার? সবচেয়ে ছোট নাম্বার কোনটা? ডিভিজিবল বাই 3, 5 and 9। সবচেয়ে ছোট নাম্বার কোনটা যেটা 3, 5 এবং 9 দ্বারা ডিভিজিবল উইথ রিমাইন্ডার 2। রিমাইন্ডার মানে ভাগশেষ বা অবশিষ্ট, রিমাইন্ডার মানে ভাগশেষ বা অবশিষ্ট। আচ্ছা, দেখি এই মাত্রা কে পারবেন, আমি ডেফিনেটলি ব্যাখ্যা করব। স্মৃতি চৌধুরী জিজ্ঞেস করেছেন ব্যাংক এক্সামের প্রিপারেশনের জন্য কত আওয়ার পড়তে হবে। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে একজন সাধারণ মেধাজার সে যদি দিনে 5 ঘন্টা করে 6 মাস পড়েন, তার ব্যাংক জবের প্রস্তুতি খুব ভালো হয় এবং সে জব পেয়ে যায়। তো আসলে আওয়ারটা ডিফাইন করা কঠিন, কারো একটু পড়তে বেশি সময় লাগে, কারো একটু পড়তে কম সময় লাগে। অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট যাদেরকে পড়িয়েছি তারা যদি 5 ঘন্টা করে 6 মাস পড়ে, সে যেই পরীক্ষা দেয় ব্যাংক জবের সেই পরীক্ষায় টিকে যায়। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। ওকে, এবার আসেন আমরা ম্যাথটাকে ক্র্যাক করার চেষ্টা করি। আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার? সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? ওই ছোট সংখ্যাটা কি হবে? ডিভিজিবল, ছোট সংখ্যাকে ভাগ করা যাবে। ভাগ করা যাবে তার মানে কি ছোট সংখ্যাটা ভাজ্য। যাকে ভাগ করা যায় সে হচ্ছে ভাজ্য। তাহলে আমাকে সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে হবে, এবং ছোট সংখ্যাটা হচ্ছে ভাজ্য, ওকে ভাগ করা যায়। কাকে দিয়ে ভাগ করা যায়?
3, 5 এবং 9 সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা যায়, সংখ্যাটাকে 5 দিয়েও ভাগ করা যায়, সংখ্যাটাকে 9 দিয়েও ভাগ করা যায়, উইথ রিমাইন্ডার 2। ভাগ করা যায় কিন্তু অবশিষ্ট থাকে 2, রিমাইন্ডার থাকে 2। তো এখন আমরা শিখব, যখনই আমরা দেখব যে আমাদেরকে ভাজ্য সম্পর্কে জিজ্ঞেস করছে এবং সেই ভাজ্যটা সবচেয়ে ছোট সংখ্যা, তখন আমি বুঝেই ফেলবো যে আমাকে বলছে এলসিএম করতে। এলসিএম মানে লসাগু। তাহলে লসাগু চেনার উপায় কি? লসাগু হচ্ছে সেই ব্যক্তি যে সবচেয়ে ছোট, এবং সবচেয়ে ছোট জিনিসটা কেমন হবে? সবচেয়ে ছোট জিনিসটা হবে ভাজ্য। যেই ভাজ্য সবচেয়ে ছোট সেই হচ্ছে লসাগু। তো চলেন দেখি ভাজ্যটাকে আমি ভাগ করব কি দিয়ে? 3 দিয়ে, 5 দিয়ে, 9 দিয়ে। ভাজ্যটাকে ভাগ করব 3, 5 আর 9 দিয়ে। তাহলে ভাজ্যটা, সবচেয়ে ছোট ভাজ্যটা হচ্ছে এদের লসাগু। এখন এদের লসাগু করলে কি হবে? 3 দিয়ে যদি 3কে ভাগ দিই 1 হবে, 3 দিয়ে 5কে ভাগ দেওয়া যাবে না, তাহলে 5ই থাকবে। 3 দিয়ে 9কে ভাগ দেওয়া যাবে, ভাগ দিলে 3 হবে। এরপর অন্তত দুইজনকে ভাগ দেওয়া যায় এমন কেউ নাই, তাহলে আমার লসাগুটা হচ্ছে 3 গুণ 1 গুণ 5 গুণ 3। তাহলে আমরা পাচ্ছি 3 5 15, 3 15 45। তাহলে 45 হচ্ছে সবচেয়ে ছোট ভাজ্য। 45 হচ্ছে সবচেয়ে ছোট ভাজ্য, যে কিনা 3 দিয়েও ভাগ যায়, যে কিনা 5 দিয়েও ভাগ যায়, যে কিনা 9 দিয়েও ভাগ যায়। 45 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, সে ভাগ যায়। কিন্তু ওরা চাইছে ভাগ যাবে না, ভাগ না গিয়ে সেখানে অবশিষ্ট থাকবে 2। ভাগ যাবে না, অবশিষ্ট থাকবে 2। তাহলে 45 তো ভাগ যায়, তাহলে আমি যদি এর সাথে 2 যোগ দিয়ে দেই তাহলে ভাগ যাবে না, 2 অবশিষ্ট থাকবে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 47। তাহলে 47 হচ্ছে সবচেয়ে ছোট ভাজ্য, যাকে 3, 5 বা 9 দিয়ে ভাগ দিলে অবশিষ্ট 2 থাকে। তাহলে লসাগু চেনার উপায় কি? লসাগু বেটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। লসাগু হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। যেই সংখ্যাটাকে যেই সংখ্যাটা একটা ভাজ্য হবে এবং সেই ভাজ্যটাকে ভাজক দিয়ে ভাগ করা যাবে, যেই সংখ্যাটাকে ভাজক দিয়ে ভাগ করা যাবে। তাহলে লসাগু কেমন জিনিস? লসাগু হচ্ছে একটা ভাজ্য, এবং সে অনেক ভাজ্য হতে পারে, সে হচ্ছে সবচেয়ে ছোট ভাজ্য। সো আশা করি ক্লিয়ার। দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা। স্মৃতি চৌধুরী, আপনাকে ধন্যবাদ, আপনি ম্যাথটা বুঝতে পেরেছেন বলে। বাকিরা একটু জানাবেন ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা এবং কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমরা অনেক বেশি ম্যাথ করব, নট দ্যাট, আমরা বুঝে বুঝে ক্লিয়ারলি করব। তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জানাবেন। জব রিলেটেড কোয়েশ্চেন থাকলে জানাবেন, সেটা বিসিএস হোক বা সেটা ব্যাংক জব হোক, অথবা যদি ম্যাথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন, এবং ক্লিয়ারলি ব্যাপারটা বুঝছেন কিনা আমাকে একটু বলবেন। আমরা চলে যাব পরের ম্যাথে। তাহলে এই কোয়েশ্চেনের আনসার ছিল 47। চলেন আমরা পরের ম্যাথটা দেখি। কেউ না বুঝলে অবশ্যই জানাবেন। চলেন দেখি আমরা পরের ম্যাথ আমাদের কি বলে। আমরা ডিফারেন্ট জায়গা থেকে ম্যাথ নিই নাই, আমরা একটা জায়গা থেকে ম্যাথ নিছি, এতে আমরা ডিফারেন্ট টাইপের ম্যাথ পাবো। অফিসার ক্যাশের কোয়েশ্চেন থেকে আমরা ম্যাথগুলো নিয়েছি, সো আমরা ডিফারেন্ট লেকচারের ম্যাথ পাবো। ম্যাথ বুঝতে প্রবলেম হতে পারে, কারণ আপনাদের সাথে বেসিক নিয়ে আলোচনাই করা হয় নাই, সরাসরি লাইভ ক্লাসে আমরা ম্যাথ করা শুরু করে দিছি। কিন্তু আমার এইটুকু কনফিডেন্স আছে যে ব্যাংক জবের ম্যাথ ইংরেজিতে হলো এত বেশি কঠিন না যে বেসিক আলোচনা না করেও ম্যাথ করানো যাবে না। যতটুকু বেসিক লাগে আমি আলোচনা করে দিব। সো দেখেন আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন কিনা, না বুঝলে অবশ্যই কোয়েশ্চেন করবেন। ইউটিউবে যারা আছেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি, না বুঝলে কোয়েশ্চেন করবেন। চলেন দেখি পরের কোয়েশ্চেন কি বলে। ইন এ সার্কেল, সার্কেল মানে বৃত্ত, কোন একটা সার্কেলে, ইন আ সার্কেল অফ রেডিয়াস 10। তাহলে একটা সার্কেল আছে, সার্কেলটা কেমন সার্কেল? সার্কেল অফ রেডিয়াস 10। সার্কেলটার রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, শাম্মী বলছেন যে
একদম প্রিপারেশন জিরো। আমি কি বিসিএস এর প্রস্তুতি নিতে পারবো? ডেফিনেটলি, কেন পারবেন না? সবাই আসলে জিরো থেকেই শুরু করে, তাই না? সো জিরো থেকেই তো শুরু করতে হবে। তো জিরো হলে আমরা প্রস্তুতি নিতে পারবো না, ব্যাপারটা এরকম না। তাহলে ইনার সার্কেল একটা বৃত্ততে, বৃত্তটা কেমন? অফ রেডিয়াস 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার রেডিয়াসের। এ কর্ড, কর্ড মানে হচ্ছে জ্যা, কর্ড মানে জ্যা। তাহলে আমার কাছে একটা বৃত্ত আছে, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। বৃত্তটার ব্যাসার্ধ কেমন? 10 সেন্টিমিটার। এবং বৃত্তটার একটা কর্ড আছে, কর্ডের অপর নাম হচ্ছে জ্যা। তাহলে কর্ড বা জ্যা, জ্যা কি আমরা সবাই ক্লাস 9-10-এ পড়েছি, যদি মনে না থাকে মনে করাই দিচ্ছি। জ্যা হচ্ছে বৃত্তের এই পরিধি, বৃত্তের পরিধির দুইটা বিন্দুকে যুক্ত করে দিলে জ্যা পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে একটা জ্যা। বৃত্তের পরিধি আছে, এই পরিধির উপরের যে কোনো দুইটা বিন্দুকে যুক্ত করলে এই রেখাটার নাম হয়ে যাবে জ্যা। তাহলে এ কর্ড বা জ্যা ইজ ড্রন, একটা জ্যা ড্র করা হয়েছে। এ জ্যা ইজ ড্রন অ্যাট ডিস্টেন্স অফ 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার ডিস্টেন্সে, 6 সেন্টিমিটার দূরত্বে একটা কর্ড বা জ্যা ড্র করা হয়েছে। দূরত্বটা কোত্থেকে? ফ্রম দ্য সেন্টার, সেন্টার থেকে 6 সেন্টিমিটার দূরে একটা জ্যা অঙ্কন করা হয়েছে। তাহলে জ্যা কেমন হয়? এই যে বৃত্ত, বৃত্তের পরিধির দুইটা বিন্দুকে যুক্ত করে দিলেই জ্যা হয়। কিন্তু এই জ্যাটা কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে, কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দূরে। তাহলে আমাদের জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য কর্ড ইন সেন্টিমিটার। তাহলে এই কর্ডটার, এই জ্যাটার লেন্থ কত? যারা পারবো তারা কিন্তু আনসার দিয়ে দিব, যারা পারবো তারা কমেন্টে আনসার দিয়ে দিব, আর যারা পারবো না তারা আমার সাথে করবেন। তাহলে বলছে এরকম একটা বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার এবং সেন্টার থেকে, কেন্দ্র থেকে জ্যাটার দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে জ্যাটার দৈর্ঘ্য কত? জ্যার দৈর্ঘ্য কত? দেখি কে সবার আগে উত্তর দিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে ইসরাত বলেছেন আল আরফাব ইসলামী ব্যাংকের লিখিত পরীক্ষা কত নম্বরে হবে এবং কি কি টপিক থেকে প্রশ্ন হতে পারে? তো বেসরকারি ব্যাংকের লিখিতগুলো আসলে সরকারি ব্যাংকের কাছাকাছি হয়। সো কোথাও হয়তো বা 2-1 মার্ক কম বা বেশি হয়, বাট মোরলেস খুব কাছাকাছি হয়। ঠিক আছে, বাট এটা একদম স্পেসিফিকভাবে বলা যায় না। সরকারি ব্যাংকেরগুলো যেমন একদম স্পেসিফিক করা থাকে, বেসরকারি ব্যাংকেরগুলো একদম স্পেসিফিক থাকে না, বাট আমরা যে প্যাটার্ন দেখেছি সেই প্যাটার্নের কাছাকাছি হবে। তো আমরা জানি সেন্টার থেকে জ্যাটার যে দূরত্ব আমরা জানি, এই দূরত্বটা কত? 6। তারপরে হচ্ছে এই ব্যাসার্ধটা হচ্ছে 10। তো এই দূরত্বটা সেন্টার থেকে জ্যার যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা অলওয়েজ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অলওয়েজ জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে জ্যা এই বিন্দুতে, জ্যাটা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। আমরা যখন বেসিক নিয়ে আলোচনা করব তখন আরো ডিটেলস আলোচনা করব। এখন জাস্ট আমরা বলে দিচ্ছি যে সেন্টার থেকে জ্যা বা কর্ডকে দূরত্ব বের করার সময় যে লম্ব দূরত্ব বের করব, সেই লম্ব দূরত্বটা জ্যাকে সমান দুইটা পার্টে ভাগ করবে। তার মানে জ্যার এই পার্টটা এবং এই পার্টটা সমান, এবং এই অংশটা আপনি দেখতে পাচ্ছেন একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে, সমকোণী ত্রিভুজ গঠিত হয়েছে। তার অতিভুজ হচ্ছে 10, তার লম্বটা হচ্ছে 6 এবং তার ভূমিটা হচ্ছে আমরা জানি না, ভূমির স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি 10-এর স্কোয়ার হচ্ছে 100 ইকুয়াল 6-এর স্কোয়ার হচ্ছে 36 প্লাস হচ্ছে ভূমিটার স্কোয়ার। এখান থেকে আমরা পাবো 100 থেকে 36 গেলে থাকবে 64 সমান হচ্ছে ভূমির স্কোয়ার। তার মানে আমরা ভূমি সমান পাবো আসলে 8, ভূমি সমান আমরা পাবো 8।
ভূমি যদি 8 হয়, ভূমি হচ্ছে জাস্ট এতটুকু, জ্যাটার অর্ধেক, ভূমি হচ্ছে 8। তাহলে পুরা জ্যা যদি আমরা হিসাব করি, পুরা জ্যা হবে আমাদের 16, পুরো জ্যা হবে আমাদের 16। ওকে, শেষের কবিতা সঠিক উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে শ্রীনাথ রয় সঠিক উত্তর দিয়েছেন, রিমা সঠিক উত্তর দিয়েছেন। যারা সঠিক উত্তর দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে আমাদেরকে অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে আমাদের ক্লু যেটা, সেটা হচ্ছে সেন্টার থেকে জ্যার যে লম্ব দূরত্ব, সেটা জ্যাকে সমান দুইটা পার্টে ভাগ করে। এবং যেহেতু লম্ব দূরত্ব, এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য পেয়ে যাচ্ছি। তো আমরা মূল ক্লাসে আরো অনেক ডিটেলস আলোচনা করব। তো যদি কারো কোশ্চেন থাকে সে কিন্তু আমাদেরকে করতে পারেন, তাহলে আবার বুঝাবো, টেনশনের কোনো কারণ নাই। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি, তারপরের প্রশ্নটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্লোপ, স্লোপটা কত? কার স্লোপ? স্লোপ মানে হচ্ছে ঢাল, স্লোপের বাংলা হচ্ছে ঢাল। দেখি এটা সবার আগে কি উত্তর দিতে পারেন। হোয়াট ইজ দ্য স্লোপ, ঢালটা কত অফ এ লাইন, একটা লাইনের ঢাল কত? লাইনটা কেমন? পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে লম্ব। তাহলে হোয়াট ইজ দ্য স্লোপ অফ আ লাইন, একটা লাইনের ঢাল কত, লাইনটা কেমন? লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার, লম্ব। কার উপরে লম্ব? টু দ্য লাইন হুজ ইকুয়েশন ইজ এটা। তাহলে যেই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার সাথে পারপেন্ডিকুলার, মানে এই ইকুয়েশনটার সাথে লম্ব যে রেখাটা আছে, সেই রেখাটার স্লোপ কত? এই ইকুয়েশনের স্লোপ চাই নাই, ওরা চাইছে এই ইকুয়েশনের সাথে যে লম্ব রেখা আছে, সেই লম্ব রেখার স্লোপ বা ঢাল কত। এখন আমরা দেখতে চাই যে ঢাল কি করে বের করতে হয় বা স্লোপ কি করে বের করতে হয়। এই কোশ্চেন বিসিএসেও আসে, এই কোশ্চেন ব্যাংক জবেও আসে। চলেন দেখি আমরা। এই আমাদের একটা লাইন দিয়ে দিছে, এই লাইনটার আগে স্লোপ বের করি। এটাও পরীক্ষার প্রশ্ন হইতে পারে যে এই লাইনটার স্লোপ আসলে কত। তো চলেন আগে এই লাইনের স্লোপ বের করি। স্লোপ বের করার উপায় হচ্ছে ওয়াইকে ফ্রি করে দিবেন, ওয়াইকে একা করে দিবেন। চলেন দেখি ওয়াইকে একা করলে কি হয়। 20x ইকুয়াল 6 প্লাস 2y। স্টিল ওয়াই একা হয় নাই, আমার টার্গেট হচ্ছে ওয়াইকে একা করে ফেলবো। তাহলে আমি 6কে এই পাশে নিয়ে আসি। 20x মাইনাস 6 ইকুয়াল 2y। স্টিল ওয়াই একা হয় নাই, ওয়াই এর পাশে 2 আছে। তাহলে চলেন ওয়াইকে একা করতে গেলে সবাইকে 2 দিয়ে ভাগ দিতে হবে। সবাইকে যদি 2 দিয়ে ভাগ দেই, 20কে 2 দিয়ে ভাগ দিলে হবে 10x, 6কে 2 দিয়ে ভাগ দিলে 3 হবে, তারপর 2y-কে 2 দিয়ে ভাগ দিলে হবে y। এখন আমি বলতে পারি হ্যাঁ, y একা হইছে, y এক পাশে একা। যখন আমি y-কে এক পাশে একা করে ফেলবো, তখন আমার দেখতে হবে যে অপর পাশে x এর সহগ কে। তখন আমাকে দেখতে হবে অপর পাশে x এর সহগ কে। অপর পাশে x এর সহগ যে, সেই হচ্ছে ঢাল বা স্লোপ। আমি y-কে একা করে ফেলবো, অপর পাশে x এর যে সহগ থাকবে সেই হচ্ছে ঢাল বা স্লোপ। তাহলে এই রেখাটার স্লোপ হচ্ছে, এই রেখাটার স্লোপ হচ্ছে 10। যদি আমাকে কোশ্চেন করতো যে এই রেখার স্লোপ কত, আমরা আনসার দিতাম 10। বাট ওরা কিন্তু এই রেখার স্লোপ চায় নাই, ওরা চাইছে এই রেখার উপরে লম্ব যে রেখা হবে তার স্লোপটা কত। এই রেখার উপর যদি আমরা একটা লম্ব আঁকি, এটা যদি এই রেখা হয়, এই রেখার উপর যদি আমরা একটা লম্ব আঁকি, লম্বটার স্লোপ চাইছে। তাহলে লম্বটার স্লোপ কেমন হবে? লম্বের স্লোপ হবে এই রেখার স্লোপের সব দিক দিয়ে উল্টা, এই রেখার স্লোপের সব দিক দিয়ে উল্টা। এই রেখার স্লোপ পজিটিভ, তাহলে তার লম্ব রেখার স্লোপ হবে নেগেটিভ। এই রেখার স্লোপ যেহেতু পজিটিভ, তাহলে তার লম্ব রেখার স্লোপ হবে নেগেটিভ। এই রেখার স্লোপ যেহেতু 10, তার লম্ব রেখার স্লোপ হবে 1/10। তাহলে রেখার স্লোপ যা, তার লম্ব রেখার স্লোপ সব দিক দিয়ে উল্টা।
চিহ্ন দেখেন, এই রেখার স্লোপের চিহ্ন হচ্ছে পজিটিভ, তার লম্ব রেখার স্লোপের চিহ্ন হবে নেগেটিভ। এই রেখায় দেখেন সংখ্যাটা 10, সংখ্যাটাকে উল্টায় দিতে হবে, 1/10 করে দিতে হবে, তাহলে -1/10। তার মানে এটাই হচ্ছে লম্ব রেখার স্লোপ, তার মানে বি হবে সঠিক উত্তর। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, যারা দিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। মুনজারিন ইবাদা সঠিক উত্তর দিয়েছেন, তারপর হচ্ছে শারমিন সঠিক উত্তর দিয়েছেন, মানিক সঠিক উত্তর দিয়েছেন, শেষের কবিতা সঠিক উত্তর দিয়েছেন, গোধূলিবেলা সঠিক উত্তর দিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। কারো যদি কনফিউশন থাকে কোয়েশ্চেন করতে পারেন, না হলে আমরা পরের কোয়েশ্চেনটা দেখব। আচ্ছা, পরের প্রশ্নটা কি বলে আমাদের? আমরা কিন্তু বেসিক আলোচনা না করেই সরাসরি ম্যাথে জাম্প করেছি আপনাদেরকে ব্যাংক অফ ম্যাথের সাথে পরিচয় করা দেওয়ার জন্য। এবং বেসিক ছাড়াই যদি আমরা বোঝা শুরু করতে পারি, তাহলে যখন আমরা বেসিক বুঝে ডিফিকাল্টি লেভেল ইজি থেকে গ্র্যাজুয়ালি আমরা হার্ড লেভেলে যাব, তখন বোঝা কতটা সহজ হবে। জাস্ট এটার একটা ডেমনস্ট্রেশন আপনাকে দেখানো হচ্ছে। ওকে, এই প্রশ্নের উত্তর কি হবে দেখি চলেন। এখানে বলছে হাউ মেনি পয়েন্টস, কয়টা বিন্দু, হাউ মেনি পয়েন্টস কয়টা বিন্দু, আর হচ্ছে কয়টা বিন্দু হচ্ছে both 4 unit from the origin and also 2 unit from the line y equal 4। তাহলে আচ্ছা, তাহলে প্রশ্নটা কি ছিল? ওরা জিজ্ঞেস করছে হাউ মেনি পয়েন্টস, আর সেখানে কয়টা বিন্দু আছে। কোথায় কয়টা বিন্দু আছে? 4 ইউনিট ফ্রম দ্য অরিজিন। একটা শর্ত হচ্ছে অরিজিন থেকে, মূল বিন্দু থেকে 4 ইউনিট দূরে থাকতে হবে। আরেকটা শর্ত হচ্ছে অলসো 2 ইউনিট ফ্রম লাইন y ইকুয়াল 4, y সমান 4 লাইন থেকে 2 ইউনিট দূরে থাকতে হবে। এখন দেখেন, আমরা জানি আমাদের এরকম এক্স অক্ষ থাকে, এরকম ওয়াই অক্ষ থাকে। তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুই অক্ষ থেকেই 4 ইউনিট দূরে, এক্স অক্ষ বলেন ওয়াই অক্ষ বলেন, উভয় মিলিত হয়েছে কোথায়? অরিজিনে। এই হচ্ছে অরিজিন, অরিজিন থেকে 4 ইউনিট দূরে। অরিজিন থেকে 4 ইউনিট দূরে মানে কি? এরকম একটা বৃত্ত। তাহলে দেখেন, অরিজিন থেকে আমরা সব সময় 4 ইউনিট দূরে, অরিজিন থেকে আমরা সব সময় 4 ইউনিট দূরে। এই বৃত্তটার মানেই অলওয়েজ আমি অরিজিন থেকে 4 ইউনিট দূরে। সেকেন্ড শর্ত বলছে y ইকুয়াল 4 থেকে 2 ইউনিট দূরে। তাহলে এই হচ্ছে আমার y, y এর ভ্যালু হবে y ইকুয়াল 4। y ইকুয়াল 4 মানে এই যে দেখেন y এর ভ্যালু, যেহেতু এটা 4 ইউনিট, তাহলে y ইকুয়াল 4 মানে আসলে এই লাইনটা। তাহলে আমাকে যদি বলতো যে y ইকুয়াল 4 এবং সেন্টার থেকে 2 মিটার দূরে, 4 মিটার দূরে কয়টা কমন বিন্দু আছে, বলে দিতাম একটাই কমন বিন্দু আছে, সেটা হচ্ছে এটা। বাট ওরা সেটা বলে নাই, ওরা বলছে y সমান 4 লাইন থেকে 2 ইউনিট দূরে। তাহলে y সমান 4 ইউনিট থেকে 2 ইউনিট দূরে কে আছে? চলেন দেখি। এই তো আমার y ইকুয়াল 4, এখান থেকে 2 ইউনিট দূরে, তার মানে আমরা উপর দিকে 2টা চলে গেলাম, এটা হচ্ছে y ইকুয়াল 6, 2 ইউনিট দূরে, অথবা 2 ইউনিট দূরে তো নিচেও থাকতে পারে, 2 ইউনিট দূরে নিচেও থাকতে পারে, এটা হচ্ছে y ইকুয়াল 2। তাহলে y ইকুয়াল 4 থেকে 2 ইউনিট দূরে মানে y ইকুয়াল 6ও হতে পারে, y ইকুয়াল 2ও হতে পারে। তাহলে দেখেন, সেন্টার থেকে 4 ইউনিট দূরে যেই রেখাটা আছে, যেটা আসলে একটা বৃত্ত, সেই বক্ররেখাটার সাথে y ইকুয়াল 6 এর কোনো রিলেশন নাই। y ইকুয়াল 6 এখানে, আর সেন্টার থেকে 4 ইউনিট দূরের বৃত্ত এখানে, এটার সাথে সম্পর্ক নাই। কিন্তু যদি বলি আমি y ইকুয়াল 4 থেকে 2 ইউনিট দূরে, তার মানে নিচের দিকে 2 ইউনিট দূরে, নিচের দিকে 2 ইউনিট দূরে মানে কি? y ইকুয়াল 2। সেই রেখা দেখেন দুইটা পয়েন্টে মিলিত হয়েছে, তাহলে আমাদের আনসার হবে 2। আচ্ছা, আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন, যারা দিচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
অনেকক্ষণ সময় ধরে বললেও আমাদের যখন এই কার্টেসিয়ান জিওমেট্রি সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া থাকবে, তখন কিন্তু আমরা কোয়েশ্চেনটা দেখা মাত্র এটার উত্তর করে ফেলতে পারবো এবং প্রশ্নটা পড়ে আমরা ইমিডিয়েটলি আনসারগুলো করতে পারবো, যদি এই পুরা ভিউটা আমাদের চোখে যখন চলে আসবে। আমি এক্সাম হলে কিন্তু এই ম্যাথটা যদি করতাম, আমি কিন্তু তখন এই ছবি এঁকে করতাম না, এই ছবিটা তখন আমাদের মনের মধ্যে চলে আসতো, ইমিডিয়েটলি আমরা আনসারটা করতে পারতাম। ওকে, সবাই উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। তো যদি বুঝতে প্রবলেম হয় সেটাও একটু কমেন্টে জানাবেন, আবার ডিসক্রাইব করব। তারপরের কোশ্চেন আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অফ এ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল বক্সের। রেক্ট্যাঙ্গেল বক্স কেমন হয়? এরকম হয়, এরকম রেক্ট্যাঙ্গেল বক্স হয়। এরকম রেক্ট্যাঙ্গেল বক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আর ইন দ্য রেশিও 3:2:1। এই রেশিওতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এটা ওরা বলে দিছে। ইফ ইটস টোটাল সারফেস এরিয়া, যদি এটার সামগ্রিক সারফেস এরিয়া ইজ 352 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এটার পুরা সামগ্রিক সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফলটা যদি 352 সেন্টিমিটার স্কোয়ার হয়। এখন বলতেছে হোয়াট ইজ ইটস ভলিউম ইন সেন্টিমিটার কিউব, তাহলে এটার ভলিউমটা আসলে কত? ওর সারফেস এরিয়াটা আমরা বেসিক আলোচনা করার সময় ডিটেলস বলবো। সারফেস এরিয়া মানে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই সমগ্র জায়গাটা হচ্ছে 352 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ভলিউমটা কত? ভলিউম মানে ভেতরের জায়গাটা, কতটুকু জায়গা সে দখল করছে। আচ্ছা, আমাদেরকে একজন জিজ্ঞেস করছেন যে অঙ্ক ভালোই বুঝি, বাংলা অঙ্ক বুঝি, ইংরেজিতে বুঝি না। এটাই আসলে মেইন প্রবলেম আমাদের ব্যাংক জব ম্যাথের ক্ষেত্রে। ম্যাথ যে খুব বেশি কঠিন আসে ব্যাপারটা এরকম না, কিন্তু ম্যাথের কোশ্চেনগুলো ইংরেজিতে আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার রেশিও হচ্ছে 3:2:1। তার সামগ্রিক ক্ষেত্রফল হচ্ছে 352, তাহলে তার আয়তনটা কত? এখন আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত হচ্ছে 3:2:1। তার মানে দৈর্ঘ্য 3 হলে প্রস্থ 2, উচ্চতা 1। তাহলে দৈর্ঘ্য তো 3 না, 3 হলে প্রস্থ 2 হতো, উচ্চতা 1 হতো। তাহলে দৈর্ঘ্য কত আমরা এটা জানি না। তাহলে আমি ধরে নিতে পারি আমাদের দৈর্ঘ্য বা লেন্থ হচ্ছে 3-এর কিছু একটা গুণ, 3x। দৈর্ঘ্য যদি 3-এর x গুণ হয়, তাহলে প্রস্থ হবে 2-এর ঠিক তত গুণ। 2-এর কত গুণ হবে? x গুণই হবে। দৈর্ঘ্যটা 3-এর যত গুণ, প্রস্থটা 2-এর ঠিক তত গুণ। রেশিওর মানে এইটা, আমরা বেসিক ক্লাসের সময় এটা আলোচনা করব। তারপরে হাইট হচ্ছে 1-এর ঠিক তত গুণ মানে x। এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা ধরে নিলাম। যদি তাই হয়, তাহলে তার সারফেস এরিয়া যদি আমরা হিসাব করি, সারফেস এরিয়া কত হবে? সারফেস এরিয়া হিসাব করার উপায় হচ্ছে বা ফর্মুলাটা হচ্ছে, আমরা ফর্মুলার ব্যাখ্যাটাও এখন আর দিচ্ছি না। ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, তার মানে 3x ইন্টু 2x, প্লাস প্রস্থ আর উচ্চতার গুণফল 2x ইন্টু x, প্লাস হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতার গুণফল 3x ইন্টু x। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ প্লাস প্রস্থ উচ্চতা ইন্টু প্লাস উচ্চতা দৈর্ঘ্য, এদের গুণফল। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে পাচ্ছি 2 ইন্টু 6x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। তার মানে এখান থেকে আমরা পাবো 2 ইন্টু 6 8 2 8 3 11, 11x স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 22x স্কোয়ার।
তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল খুঁজে পেলাম 22x², এবং এই 22x² আসলে এই 352, 22x² হচ্ছে 352। তাহলে এখান থেকে আমরা হিসাব করলে পেয়ে যাচ্ছি x² সমান 352 ডিভাইডেড বাই 22। এখন আমরা যদি এখানে হিসাব নিকাশ করি তাহলে আমরা এখান থেকে পাবো, যদি আমরা 11 দিয়ে কাটি 11 দুগুণা 22, এখানে যদি আমরা কাটি 11 দুগুণা 22, 3 11 33, হাতে হলো 2, 11 দুগুণা 22, এখানে যদি আমরা কাটি তাহলে আমাদের থাকবে x² হচ্ছে 16, x² যদি 16 হয় তাহলে x এর ভ্যালু হবে 4, এবং এখান থেকে আমরা এখন ভলিউম বের করে ফেলতে পারবো। ভলিউম হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x, উচ্চতা হচ্ছে x। তাহলে আমরা যদি গুণ দেই তাহলে পাবো 3 দুগুণা 6 x³। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 4, তার মানে 4³, আর 4³ এর ভ্যালু আমরা জানি 64, তাহলে 6 ইন্টু 64। তাহলে এখান থেকে আমরা পাবো 4 6 24 4, হাতে হচ্ছে 2, 6 6 36 আর 2 38, তার মানে 384 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো খুবই সহজ ম্যাথ ছিল, আমরা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম, বাট এক্সাম হলে আমরা আসলে আরো টেকনিক অ্যাপ্লাই করে আরো ছোট হয় ম্যাথটা করে ফেলবো, বাট বোঝার সময় আমরা অনেক ডিটেলস বুঝবো, আর আমরা যখন সলভ ক্লাসে যাব তখন আমরা মূলত শর্টকাট টেকনিকগুলো শিখবো, কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার হইতে হবে। যদিও এখন অনেক বেসিক নিয়ে আসলে আলোচনা করি নাই, বা সেটা উদ্দেশ্যও না, উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই ম্যাথগুলোর সাথে পরিচয় করায় দেয়া। সো আপনারা পারবেন কিনা আমাকে একটু জানাবেন, বা বুঝছেন কিনা, যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারেন। তো আমরা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করাই আমাদের আজকে উদ্দেশ্য ছিল। তো এখন যেহেতু আমাদের মূল টপিকের ক্লাস না, তাই আমরা আসলে পড়াশোনা নিয়ে বা একদম সাবজেক্ট নিয়ে অনেক বেশি আলোচনা করবো, ব্যাপারটা এরকমও না। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও বলতে পারেন। ব্যাংক জব প্রস্তুতি নিয়ে আপনাদের যে কোনো কনফিউশন সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আরেকটা ম্যাথ মিন টাইম দেখি, আপনারা আপনাদের মনে থাকা জব প্রিপারেশন নিয়ে যে কোনো কোশ্চেন করতে পারেন। আমাদেরকে এখন বলছে ইফ 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল যদি 16 হয় তাহলে x এর ভ্যালুটা আসলে কত। আমরা আজকে এটাই লাস্ট ম্যাথ করব। আচ্ছা, শ্রীনাথ রয় বলছেন রিপ্লাই করতে, কোন ম্যাথটা রিপ্লাই করব যদি একটু নাম্বারটা বলতেন। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা আপাতত দেখি। আমাদেরকে বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 16। ব্যাপারটা যদি এমন হয় তাহলে x এর ভ্যালুটা আসলে কত। এই ম্যাথটা আমরা আবার পেয়ে গেলাম সূচক থেকে। তো খুবই সহজ ম্যাথ আমাদের, 2 টু দি পাওয়ার x প্লাস 1, আর 16 দেখেই কিন্তু আমাদের মনে চলে আসছে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আমাদের 2 এর পাওয়ারগুলো মনে রাখতে হবে, 3 এর পাওয়ারগুলো মনে রাখতে হবে। 2 এর পাওয়ার একদম 2 টু দি পাওয়ার 1 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, যাতে আমরা ইমিডিয়েটলি দেখে চিনতে পারি। আর 3 এর পাওয়ার অন্তত 5 পর্যন্ত মনে রাখতে হবে। 3 টু দি পাওয়ার 1 এ 3 হয়, 3 স্কোয়ারে 9 হয়, 3 কিউবে 27 হয়, 3 টু দি পাওয়ার 4 এ 81 হয়, 3 টু দি পাওয়ার 5 এ 343 হয়। এরকম পাওয়ারগুলো একটু মনে রাখলে আমরা ইমিডিয়েটলি ডিসাইড করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি এই পাশে 2 এর পাওয়ার x প্লাস 1, এই পাশে 2 এর পাওয়ারই 4। তাহলে যেহেতু 2 এর পাওয়ার x প্লাস 1 হলেও যেই ভ্যালু পাই, 2 এর পাওয়ার 4 হলেও সেম ভ্যালুই পাচ্ছি, তার মানে x প্লাস 1ই আসলে 4। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। আমরা পেয়ে গেলাম x এর ভ্যালু 3। ওকে, হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। তো ব্যাংক জব নিয়ে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কিন্তু বলতে পারেন, কোনো কনফিউশন বা প্রিপারেশন নিয়ে সেটাও বলতে পারেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকে আসলে আমাদের সময় শেষ, আমরা ম্যাথ নিয়ে আর খুব বেশি আলোচনা করব না। তো
আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের আবার মনে করিয়ে দেই, আমাদের বর্তমানে যেই ব্যাচে ভর্তি চলমান রয়েছে সেই ব্যাচ হচ্ছে কম্বাইন্ড গোল্ড লাইফ ব্যাচ 5। এখানে প্রিলি এবং লিখিত একসাথে প্রিপারেশন নেওয়া হবে। এই কোর্সের রেগুলার ফি হচ্ছে 5,000 টাকা। ভাষার মাস উপলক্ষে 52% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং ডিসকাউন্টের প্রাইসটা হয়ে যাচ্ছে 2,400 টাকা। আর এছাড়া যে ব্যাচগুলো রানিং আছে সেই রানিং ব্যাচগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিতে পারি। 51তম বিসিএস এর যে ডাইনামিক ব্যাচ 9, সেই ব্যাচের রেগুলার ফি হচ্ছে 14,500 টাকা, বাট এখন 52% ডিসকাউন্টে 6,960 টাকায় ভর্তি হতে পারবেন। 52তম বিসিএস এর যে ফাউন্ডেশন কোর্স, সেই কোর্সটার ব্যাচ 2 চলমান, সেখানে আপনি ডিসকাউন্টে 8,640 টাকায় ভর্তি হতে পারবেন। এনটিআরসির প্রিলির যে ব্যাচটায় ভর্তি চলমান রয়েছে গোল্ড লাইফ ব্যাচ 3, সেখানে আপনি 2,160 টাকায় ভর্তি হতে পারবেন। তারপর হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের ডায়মন্ড ব্যাচ 4, যেখানে ভর্তি চলমান আছে, সেই ব্যাচে আপনি 2,160 টাকায় ভর্তি হতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে। এবং ব্যাংক জব কম্বাইন্ড গোল্ড লাইফ ব্যাচ 5, সেখানে আপনি 2,400 টাকায় ভর্তি হতে পারবেন। আচ্ছা, এখন দেখি আপনাদের আর কি কোশ্চেন আছে। আচ্ছা, সাগর নন্দী বলেছেন গোল্ড ব্যাচ 5 এর ম্যাথ। হ্যাঁ, ইনশাল্লাহ ম্যাথ ক্লাসে দেখা হবে। আচ্ছা, তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও বলতে পারেন, আর আপনাদের যে কোনো কনফিউশনে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই নাম্বারটা আপনারা স্ক্রিনশট রেখে দিতে পারেন। যে কোনো কনফিউশন এবং যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে এই নাম্বারে আপনারা ফোন করে জানতে পারেন। আর এখনই আমরা লাইভটা শেষ করব। আপনাদের যদি এখনো কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু করতে পারেন। আপনাদের কোয়েশ্চেনের উত্তরগুলো দেওয়ার জন্যই আমি আছি। যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা লাইভটা শেষ করব। আচ্ছা, ব্যাংক জব সিজিপিএ কতটা গুরুত্বপূর্ণ? সিজিপিএ খুব বেশি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রিলি এবং লিখিততে কত মার্কস পাচ্ছেন। প্রিলি জাস্ট ইয়েস কার্ড। প্রিলিতে যে অনেক বেশি নাম্বার পেলে যে আপনি জব পাবেন, ব্যাপারটা এরকম না। মূল ব্যাপারটা ডিপেন্ড করবে লিখিত 200 মার্কে আপনি কত পাচ্ছেন। আর ভাইবাতে সিজিপিএ এর উপর একটা পার্ট নির্ভর করে। যদি আপনি সিজিপিএ 3 অ্যান্ড অ্যাভাব থাকে তাহলে সিজিপিএ নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই। এর চেয়ে কম যদি থাকে তাহলে হয়তো আপনি ভাইবাতে 1-2 নাম্বার কম পেলেও পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি লিখিততে মূলত এমফাসাইজটা করবেন। সিজিপিএ খুব বেশি ম্যাটার না। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। বাংলাদেশের জব সেক্টরে কোনো জবের ক্ষেত্রে আসলে সিজিপিএ খুব বেশি ম্যাটার করে না। সরকারি জবের ক্ষেত্রে সিজিপিএ ফ্যাক্টর না। তাহলে আপনাদের যদি আর কিছু জানার থাকে কোয়েশ্চেন করতে পারেন, না হলে আমরা আমাদের আজকের লাইফটা এখানে শেষ করব। তো যারা যুক্ত হয়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি লাইফটা আপনাদের কাজে লাগবে। ব্যাংক জব সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। আশা করি আপনারা যদি 6 মাস মনোযোগ সহকারে প্রস্তুতি নিতে পারেন তাহলে ভালো কিছুই আপনাদের জন্য অপেক্ষা করছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম।